হ্যালো ভিউয়ার্স, অচিন্তর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। এই প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে আমি হাজির করব। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের মানে CC8 পেপারটির যে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা, এর শর্ট কোশ্চেনের সাজেশন বা তোমাদের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে CC9, 10 এবং SSC পেপার, প্রতিটি পেপারেরই সিলেবাস, সাজেশন এবং সাজেশন ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে আমি আপলোড করেছি। সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেনের উপরে এই লেকচার ক্লাসগুলি রয়েছে। এছাড়া তোমাদের সাজেশনের আর বাকি যেসব প্রশ্নগুলি এখনো আমি ভিডিও ক্লাস দিইনি, সেগুলোরও আগামীতে আমি একের পর এক বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা দেখে নিই। দেখো, CUBA হিস্ট্রি অনার্স 4th সেম CC8 এই পেপারের 10 নম্বরের একটি প্রশ্ন, ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব। এই গৌরবময় বিপ্লব 10-এর জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্ন যদি টিকায় দেয় তখন কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দেয়। এর প্রকৃতি কি আছে সেটা জানতে চায়, মানে গৌরবময় বিপ্লব কতটা গৌরবময়, এটা নিয়ে কিন্তু টিকার প্রশ্ন। তবে সে প্রসঙ্গ আমরা এখানে মেনশন করব। দেখো, প্রকৃতি বলে একটা পয়েন্ট করা আছে, এই প্রকৃতির অংশটা শুধু করে আলাদা করে টিকা আসতে পারে, কিন্তু আমাদের 10-এর জন্য কিন্তু সাজেশনে এটা আমাদের পড়তে হবে। ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব। তো দেখো, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস, তার মৃত্যুর পর দ্বিতীয় জেমস রাজা হন। তিনি ছিলেন একজন ক্যাথলিক মনোভাবাপন্ন শাসক। তিনি সিংহাসনে বসে ইংল্যান্ডের যে ক্যাথলিকদের তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার জন্য এবং সরকারি চাকরিতে তাদের পদকে সুনিশ্চিত করার জন্য ইংল্যান্ডের যে সুপ্রাচীন বিধিগুলি সেগুলি তিনি একের পর এক ভাঙতে শুরু করেন এবং এ ব্যাপারে তিনি একটি ক্ষমা ঘোষণা, মানে ডিক্লারেশন অফ দ্য ইন্ডালজেন্স বলে একটি ক্ষমা ঘোষণাও তিনি ঘোষণা করেন এবং এই ঘোষণা প্রতিটি গির্জায় যারা যাজক আছেন তাদেরকে পাঠ করে শোনাতে আদেশ দেন। ইংল্যান্ডের যে ক্যান্টারবেরির আর্চ বিশপ যিনি রয়েছেন, সেই আর্চ বিশপ সহ আরো 7 জন বিশপ এটা মানতে অস্বীকার করলে তাদেরকে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদেরকে অভিযুক্ত করা হয়, যদিও বিচারে তারা ছাড়া পান। ইতিমধ্যে এই দ্বিতীয় জেমসের যে রাজমহিষী ছিলেন তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এর ফলে জনগণের ধৈর্যের সীমা ভেঙে যায়, কারণ জনগণ বুঝতে পারেন এই দ্বিতীয় জেমসের পরে তার পুত্র আবার সিংহাসনে বসবে এবং তিনিও সেই ক্যাথলিক ধর্মাবলম্বন হবেন। এবং ইংল্যান্ডে যে এই সময় প্রোটেস্ট্যান্ট ধর্ম মাথাচাড়া দিয়ে উঠেছে, লুথারের প্রোটেস্ট্যান্ট ধর্ম, সেই ধর্ম কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং জনগণ বিদ্রোহ ঘোষণা করেন দ্বিতীয় জেমসের। ঠিক এই সময়ে ইংল্যান্ডের 4 জন মানে জননায়ক তারা হল্যান্ডের যে প্রোটেস্ট্যান্ট রাজা ছিলেন অরেঞ্জ বংশের উইলিয়াম, তার সাথে বিবাহ হয়েছিল ইংল্যান্ডের রাজকন্যা মেরি। তা মেরির স্বামী ছিলেন এই উইলিয়াম, চার্লস উইলিয়াম। তা তাকে মানে এই হল্যান্ডের রাজা উইলিয়ামকে ইংল্যান্ডের সিংহাসনে এসে বসার জন্য তারা অনুরোধ করেন এই 4 জন জননায়ক। এবং 1688 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর এই উইলিয়াম সৈন্য নিয়ে ইংল্যান্ডে এসে হাজির হন এবং এই ঘটনা দেখে রাজা জেমস, দ্বিতীয় জেমস, তিনি সিংহাসন ছেড়ে দিয়ে পালিয়ে যান ফ্রান্সে। তখন ইংল্যান্ডের পার্লামেন্ট রাজার সিংহাসন শূন্য হয়েছে এই ঘোষণা করে উইলিয়াম আর মেরিকে যুগ্মভাবে ইংল্যান্ডের সিংহাসনে বসায় এবং একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সূচনা করেন, মানে নিয়মের মধ্যে দিয়ে রাজা পরিচালিত হবেন। একটি সংবিধান ঘোষণা করা হয়, অধিকারের ঘোষণা করা হয়, বিল অফ ডিক্লারেশন অফ রাইট, মানে অধিকারের যে বিধি, রাজার কোন কোন অধিকারগুলো রয়েছে আর জনগণের কোন কোন অধিকারগুলো রয়েছে সেটা নিয়ে সুনির্দিষ্ট একটি নীতি, মানে অধিকারের আইন, সেই অধিকারের আইন পার্লামেন্ট ঘোষণা করে এবং রাজার ক্ষমতা যে জনগণের ক্ষমতা দ্বারা সীমায়িত সেটাও স্পষ্ট করে দেন এবং
জনগণের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টই দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী, সে বিষয়টাও স্পষ্ট হয়ে যায়। এবং রাজার ক্ষমতা জনগণের ক্ষমতার দ্বারা সীমায়িত, সে বিষয়টিও কিন্তু স্পষ্ট হয়ে যায়। তাহলে ইংল্যান্ডের ইতিহাসে একটা বিরাট পরিবর্তন হচ্ছে। এতদিন স্বৈরাচারী রাজারা রাজত্ব করতেন, এখন সেই জায়গায় চলে এলো একটা নিয়মতান্ত্রিক, একটা সাংবিধানিক রাজতন্ত্র, যে রাজতন্ত্র জনগণের দ্বারা পরিচালিত। তা ইংল্যান্ডের ইতিহাসে এই যে একটা বিরাট পরিবর্তন, এই পরিবর্তনটাকে একটা বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে। এবং এই পরিবর্তনের জন্য কোনো রকম রক্তপাত হয়নি। ইংল্যান্ডের রাজা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন, ফাঁকা জায়গায় সিংহাসনে এসে বসেন আরেক রাজা। তাহলে একটা রক্তপাতহীন বিপ্লব। এই জন্য এই 1688 সালের এই বিদ্রোহ বা বিপ্লবকে আমরা বলি গৌরবময় বিপ্লব। গৌরবময়, যেহেতু কোনো এখানে রক্তপাত হয়নি। তা এই পর্যন্ত একটা পাঠ। এরপরে আমরা দেখব বিপ্লব হয়ে গেল, এরপরে যে বিষয়টি আলোচনা হবে সেটি হচ্ছে এর ফলাফল বা প্রতিক্রিয়াটা কি। দেখো, এর ফলাফল বা প্রতিক্রিয়া ছিল ভিন্ন, কারণ এখানে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে এর ফলাফলকে ব্যাখ্যা করেছেন। তার কারণ এর যে ফলাফল নিয়ে ব্যাখ্যার পার্থক্য, এক এক ঐতিহাসিক এক এক রকম ব্যাখ্যা করেছেন, তাই এক এক ধরনের মতবাদ কিন্তু গড়ে উঠেছে। কেউ কেউ বলছেন যে এখানে ক্যাথলিক রাজা ছিলেন দ্বিতীয় জেমস, তার পরিবর্তে একজন প্রোটেস্ট্যান্ট রাজা সেখানে এসে সিংহাসনে বসছে। মানে একটা ক্যাথলিক রাজার পরিবর্তে একজন প্রোটেস্ট্যান্ট রাজা সিংহাসনে এসে বসছেন। এবং কে এসে বসছেন? হল্যান্ডের অরেঞ্জ বংশের রাজা উইলিয়াম, যার ইংল্যান্ডের সিংহাসনের উপরে কোনো কিন্তু দাবি নেই। আর অন্যদিকে ইংল্যান্ডের সিংহাসনের উপরে উত্তরাধিকার সূত্রে দাবি ছিল দ্বিতীয় জেমসের, ক্যাথলিক রাজা দ্বিতীয় জেমসের। অবশ্য তার ক্ষমতা আর থাকছে না, তার ক্ষমতাকে নাকচ করে দিচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্ট, তার ক্ষমতাকে অবৈধ বা তার দাবিকে অবৈধ বলে ঘোষণা করছে ইংল্যান্ডের পার্লামেন্ট। এটা কিন্তু এই গৌরবময় বিপ্লবের ভিতর দিয়ে এই বিষয়টি উঠে আসছে। এবং পার্লামেন্টের এই ঘোষণাই প্রমাণ করে যে পার্লামেন্ট ইংল্যান্ডের সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবং সিংহাসনে কে বসবে, সিংহাসনের ক্ষমতা মানে সিংহাসনে কে বসবে সেটা নির্ধারণ করে দিচ্ছে পার্লামেন্ট। এবং রাজার যে এতদিন দৈব অধিকার ছিল, যে দৈব অধিকার তত্ত্ব প্রাচীনকালে স্বৈরতান্ত্রিক রাজারা মেনটেন করে আসেন বা মনে করেন যে তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার দ্বারা সিংহাসন পরিচালনা করছেন, এই দৈব অধিকার তত্ত্বকে নাকচ করা হচ্ছে। সেই দৈব অধিকার তত্ত্ব, ডিভাইন রাইট যেটাকে বলা হয়, সেটাকে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে। তাহলে পুরনো যেসব নিয়ম নীতি সেটা বাতিল হচ্ছে এবং সেই জায়গায় একটা নতুন নীতির আবির্ভাব হচ্ছে। এই বিষয়টাই কিন্তু এই গৌরবময় বিপ্লবের ফলাফলের ভিতর দিয়ে উঠে আসছে। এবং ফলাফলের ভিতরে কিছু কিছু পার্ট আছে, যেমন ধর্মীয় ক্ষেত্রে কি পরিবর্তন আসছে। যেহেতু এটা ধর্ম সংক্রান্ত একটা আন্দোলন ছিল, তাহলে ধর্মের ক্ষেত্রে কি পরিবর্তন এলো, ধর্মের উপরে কি পরিবর্তন এলো। দেখো, প্রথমে আমরা বলছি সেটা হচ্ছে এর আগে যে স্টুয়ার্ট রাজারা ছিলেন, যাদের সময় ধর্ম সংক্রান্ত বিরোধ দেখা দেয় প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে, এই স্টুয়ার্ট রাজারা একটা ধর্ম সহিষ্ণু নীতি অবলম্বন করে চলছিলেন, একটা ব্যালেন্স তৈরি করছিলেন প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে ইংল্যান্ড কিন্তু সেইভাবে স্টুয়ার্ট রাজাদের সময় পরিচালিত হচ্ছিল। কিন্তু এখন কি হলো, সেই ধর্ম সহিষ্ণুতার আর কোনো প্রয়োজন থাকছে না। এখন সেই ধর্ম সহিষ্ণুতার নীতি মানে স্টুয়ার্ট রাজাদের ধর্ম সহিষ্ণুতার নীতি সেটা পরিত্যক্ত হচ্ছে এবং সেই জায়গায় প্রোটেস্ট্যান্টদের জয়যাত্রা সূচিত হচ্ছে এবং বলা হচ্ছে যে প্রোটেস্ট্যান্টরা স্বাধীনভাবে অবাধে ইংল্যান্ডে ধর্মাচরণ করতে পারবে, সরকারি চাকরির পদগুলি তাদের জন্য সংরক্ষিত থাকবে। উল্টো দিকে ক্যাথলিকদের যে ধর্মাচরণের বাধা ছিল, সে বাধাগুলোকে কিন্তু দূর করা হচ্ছে না এবং তাদের সরকারি চাকরিতে তাদের সুযোগ থাকছে না, এমনকি পার্লামেন্টেও ভোট দিতে তারা পারছে না। এই বিষয়গুলো কিন্তু এই ধর্মীয় ক্ষেত্রে তাদেরকে সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে এবং ধর্মীয় ক্ষেত্রে একটা ঘোষণা করা হচ্ছে, তার নাম হচ্ছে টলারেশন অ্যাক্ট। এই টলারেশন অ্যাক্ট অনুযায়ী প্রোটেস্ট্যান্টদের ধর্মাচরণের অধিকার দেওয়া হচ্ছে এবং ক্যাথলিকদের ধর্মাচরণের অধিকার থাকছে না। অবশ্যই এখানে ঐতিহাসিকরা বলছেন যে ইংল্যান্ডের যে চার্চ ছিল, ক্যান্টারবেরির চার্চ, সেই চার্চের বাইরে যেসব ধর্মীয় গোষ্ঠীগুলো ছিল তাদের অবস্থানটা কি হবে সে ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট করে কিছু এখানে বলা হয়নি। তা যাই হোক, এর মধ্যে দিয়ে কি হচ্ছে যে এর আগে যখন ক্যাথলিক ধর্ম ইংল্যান্ডে ছিল এবং ক্যাথলিক ধর্ম থাকার ফলে যে ক্যাথলিক চার্চ বা গির্জা, রোমান গির্জা, সেই রোমান গির্জার সাথে ইংল্যান্ডের রাজার একটা সুসম্পর্ক ছিল।
সেই সুসম্পর্ক এখন আর থাকছে না, সেই সুসম্পর্কের কিন্তু ভাঙন ধরছে। তাই এখানে বলা হচ্ছে ইংল্যান্ডের রাজা ও চার্চের যে সম্পর্ক, সেই সম্পর্কে পরিবর্তন ঘটছে। ফলে এছাড়া কি ইংল্যান্ডের সাংবিধানিক ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে। সাংবিধানিক ক্ষেত্রে কি পরিবর্তন আসছে না, স্বেচ্ছাতন্ত্রের মৃত্যু হচ্ছে। রাজা এর আগে স্বেচ্ছাচারী ছিলেন এবং নিজের মতো ইচ্ছা মতো তিনি দেশ শাসন করতেন, পার্লামেন্টের অধিবেশন ডাকতেন না। এর আগে তোমাদের এই পেপারে একটা 5 নম্বরের টিকা আছে যে 11 বছরের স্বৈরাচারিতা, সেখানে দেখা গেছে যে 11 বছর পার্লামেন্টের অধিবেশন না ডেকে দেশ শাসন করছেন রাজা। সেই সম্পর্কেও আমি একটি ভিডিও ক্লাস দিয়েছি। তো এখানে রাজা স্বেচ্ছাচারিতা করতেন বা স্বেচ্ছাচারের ভিতর দিয়ে তার দেশ শাসন করতেন, সেই স্বেচ্ছাচারের কিন্তু এখানে মৃত্যু হচ্ছে এবং রাজ্য শাসনে পার্লামেন্টের যে ক্ষমতা, সেই ক্ষমতাই এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এরপরে দেখো কি বলা হচ্ছে, এখানে ইংল্যান্ডে একটা কথা আছে যে রাজা রাজত্ব করেন আর পার্লামেন্ট দেশ শাসন করেন। তো এই কথাটা কিন্তু এসেছে এই 1688 এই গৌরবময় বিপ্লবের ভিতর দিয়ে। তাই যাই হোক, আমরা এর আগে দেখেছি যে স্টুয়ার্ট বংশের রাজত্বকালে যে 11 বছরের স্বৈরাচারিতার কথা বলছি, সেটা তো স্টুয়ার্ট বংশের রাজারাই করেছিলেন। তো স্টুয়ার্টদের রাজত্বকালে স্টুয়ার্ট রাজাদের সাথে পার্লামেন্টের যে ক্ষমতার দ্বন্দ্ব, কে বড়, রাজা বড় না পার্লামেন্ট বড়, এই ব্যাপারটা নিয়ে কিন্তু বহুদিন ধরে ইংল্যান্ডের রাজনীতি গরম হয়েছিল এবং ইংল্যান্ডে এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে দ্বন্দ্ব চলেছে স্টুয়ার্ট রাজাদের সাথে পার্লামেন্টের। কিন্তু সেই দ্বন্দ্বের অবসান ঘটছে 1688 বিপ্লবের মধ্যে দিয়ে এবং পার্লামেন্টই যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, পার্লামেন্টই যে শেষ কথা আইনের ব্যাপারে, শাসনের ব্যাপারে, দেশ শাসন করার ব্যাপারে, এবং রাজার ক্ষমতা পার্লামেন্টের ক্ষমতা দ্বারা সীমায়িত, নিয়ন্ত্রিত, সেই বিষয়টি কিন্তু এই 1688 গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এখানে বলা যায় দেখো সাংবিধানিক রাজতন্ত্র স্থাপিত হচ্ছে, রাজতন্ত্র থাকছে কিন্তু তিনি সেই রাজতন্ত্রের জন্য একটা সংবিধান লেখা হচ্ছে। সেই সংবিধানের বাইরে রাজা পরিচালিত হতে পারবেন না, তার ইচ্ছা মতো রাজতন্ত্র পরিচালনা করতে পারবে না, স্বৈরতন্ত্র দ্বারা স্বৈরতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ভাবে দেশ শাসন করতে পারবে না। তাহলে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটি ব্যর্থ হচ্ছে, স্বৈরতন্ত্রের অপমৃত্যু ঘটছে, স্বেচ্ছাতন্ত্রের অপমৃত্যু ঘটছে এই বিপ্লবের ভিতর দিয়ে। এরপরে দেখো যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি আমরা, যে এখানে বলা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসে। তার আগে একটা জিনিস ব্যাপার আছে যে এই বিপ্লবের ভিতর দিয়ে যে জনগণের প্রাচীনকালের যেসব অধিকারগুলো ছিল, জনগণের প্রাচীন অধিকার, সেগুলো কিন্তু এখানে পুনরাবৃত্তি হচ্ছে এবং রাজা ক্ষমতা স্পষ্টভাবে নির্দেশিত হচ্ছে। রাজা কি করতে পারবেন, কি করতে পারবেন না, সেই সব ক্ষমতা স্পষ্টভাবে এই টলারেশন অ্যাক্টের ভিতর দিয়ে সেই ক্ষমতা কিন্তু স্পষ্টভাবে এখানে লিখিত হচ্ছে। আরো দুটি আইন হচ্ছে, একটা হচ্ছে মিউটিনি আইন, একটা টলারেশন আইন। এই মিউটিনি আইন এবং টলারেশন আইনের ভিতর দিয়ে রাজার ক্ষমতাকে সংযত করা হচ্ছে, নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং জনগণের যে পুরনো দিনের যে সব নিয়ম কানুন বিধিগুলো ছিল সেই সব নিয়ম কানুনগুলি আবার জাগ্রত হয়ে উঠছে। তো এগুলো ছিল ধর্মীয় ক্ষেত্রে একটা পরিবর্তন। রাজনৈতিক ক্ষেত্রে কি পরিবর্তন দেখো, রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন বলতে এই যে সাংবিধানিক নিয়ম নীতি বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের যে জয়যাত্রার সূচনা হলো, এর ভিতর দিয়ে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্রের বিকাশ হচ্ছে ইংল্যান্ডে। এটাও একটা বড় প্রশ্ন যে কিভাবে ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্রের বিকাশ হয়। ঠিক এইভাবে 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের ভিতর দিয়ে ইংল্যান্ডে ক্যাবিনেট মন্ত্রিসভা, যেমন প্রধানমন্ত্রীর থাকে ক্যাবিনেট মন্ত্রিসভা, সেই ক্যাবিনেট মন্ত্রিসভার আগমন ঘটছে। দলগত শাসনতন্ত্র, মানে বিভিন্ন দল এখানে রাজনীতিতে অংশগ্রহণ করবে, ভোটাভুটি হবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের একজন নেতা প্রধানমন্ত্রী হবেন, যাকে আমরা বলি দলগত শাসনতন্ত্র। সেই দলগত শাসনতন্ত্রের কিন্তু এখানে আবির্ভাব হচ্ছে। এছাড়া বৈদেশিক ক্ষেত্রেও ইংল্যান্ডে একটা ব্যাপক পরিবর্তন ঘটছে। এর আগে যে দ্বিতীয় চার্লস, দ্বিতীয় জেমসের রাজত্বকালে তারা ফ্রান্সের যে রাজা ছিল চতুর্দশ লুই, তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল এবং সমস্ত কিছু মানে বৈদেশিক নীতির ক্ষেত্রে ইংল্যান্ড এই ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মুখাপেক্ষী হয়ে থাকতেন, তার দিকেই মুখ ফিরিয়ে বসে থাকতেন সমস্ত ক্ষেত্রে, বৈদেশিক ক্ষেত্রে। কারণ এই চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের কাছ থেকে ইংল্যান্ডের রাজারা প্রচুর অর্থনৈতিক সুবিধা পেতেন, অনেক অর্থ পেতেন অনুদান হিসেবে। এই জন্য বৈদেশিক ক্ষেত্রে সবসময়ই তারা ফ্রান্সের প্রতি অনুগত ছিল, ফ্রান্সের রাজতন্ত্রের প্রতি অনুগত ছিল এবং তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। এবং এই পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের একটা মৈত্রী সম্পর্ক ছিল। কিন্তু এখন কি হলো, এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন রাজা হয়েছেন একজন প্রোটেস্ট্যান্টপন্থী রাজা উইলিয়াম।
তিনি কিন্তু আবার রাজনীতিগত দিক দিয়ে এই চতুর্দশ লুইয়ের একজন শত্রু ছিলেন। অর্থাৎ তার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে এবং ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যে মিত্রতা ছিল সেই মিত্রতার অবসান ঘটছে এবং ইংল্যান্ড যে এতদিন ফ্রান্সের মুখাপেক্ষী হয়ে বসে থাকতো তারও অবসান ঘটছে এবং এর ভিতর দিয়ে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের শত্রুতা নতুন করে একটা শত্রুতার জন্ম দিচ্ছে। এর পরবর্তীকালে আমরা দেখবো যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, 30 বর্ষব্যাপী যুদ্ধ, নানা রকম যুদ্ধে কিন্তু এই দেশ মুখোমুখি হচ্ছে। তার শত্রুতার বীজ কিন্তু এই 1688 গৌরবময় বিপ্লবের ভিতর দিয়েই কিন্তু তৈরি হচ্ছে। তা এই বৈদেশিক নীতির ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডে একটা ব্যাপক পরিবর্তন আসছে। এরপরে দেখো আর্থ সামাজিক পরিবর্তন। আর্থ সামাজিক পরিবর্তন বলতে এই বিপ্লবের ভিতর দিয়ে ইংল্যান্ডে যারা বিত্তশালী মানুষ ছিলেন তারা আরো বেশি বিত্তবান হয়ে উঠছেন। ফলে সামাজিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে এবং আগে কি হতো, একচেটিয়া বাণিজ্য ছিল ইংল্যান্ডে, একচেটিয়া বাণিজ্য অধিকার, সেই একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল হচ্ছে, সেখানে বাণিজ্যের অধিকারকে অবাধ করে দেওয়া হচ্ছে। এর ফলে ইংল্যান্ডের অনেকগুলি বন্দরের কিন্তু শ্রী বৃদ্ধি হচ্ছে। তো এগুলো সব আর্থ সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং এগুলো সামাজিক ক্ষেত্রেও কিন্তু এগুলোর একটা প্রভাব ফেলছে। এরপরে দেখো কি বলা হচ্ছে যে সাহিত্য সংস্কৃতিতে পরিবর্তন। সাহিত্য সংস্কৃতিতে পরিবর্তন বলতে এখানে সুইফট বলে একজন সাহিত্যিক আছেন, অ্যাডিসন আছেন, স্টিল আছেন, ডেফো আছেন। এনাদের লেখা রচনার ভিতর দিয়ে এই যুগের সাহিত্যের ক্ষেত্রে যেসব পরিবর্তন আসে সেগুলো আমরা লক্ষ্য করি। মানে এনারা এই সময় নতুন নতুন সাহিত্য রচনা করেন। এছাড়া বিজ্ঞানের ক্ষেত্রেও অগ্রগতি হয়, নানা রকম বৈজ্ঞানিক আবিষ্কার এই সময় আমরা দেখতে পাই। হ্যাঁ, এইসব বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। মানে এক কথায় বলা যায় 1688 খ্রিস্টাব্দের এই বিপ্লব ইংল্যান্ডে বহুমুখী পরিবর্তন ঘটায়। অনেকগুলি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, আর্থ সামাজিক ক্ষেত্রে এবং বলা যায় যে বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রেও, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসে। তাহলে ফলাফলের একটা অংশ আমি এখানে আলোচনা করলাম, ধর্মীয় ক্ষেত্রে কি ফল আসছে, রাজনীতির ক্ষেত্রে, আর্থ সামাজিক ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে, 4টি ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে। এরপরে যে শেষ অংশটুকু রয়েছে আলোচনার, সেটি হচ্ছে এর প্রকৃতি। যে প্রকৃতির টিকা আসতে পারে আলাদা করে, যে গৌরবময় বিপ্লব কতটা গৌরবময়। দেখো ইংল্যান্ডের এই গৌরবময় বিপ্লবের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকরা প্রচুর গবেষণা করেছেন এবং প্রত্যেকে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। ফলে একটা মতানৈক্য গড়ে উঠেছে। সঠিক বক্তব্য কেউ দিতে পারছেন না, তার কারণ হচ্ছে গৌরবময় বিপ্লবের প্রকৃতি নিয়ে ব্যাখ্যার পার্থক্য। এক একজন এক এক রকম ব্যাখ্যা করেছেন, এই জন্য ব্যাখ্যার ক্ষেত্রে পার্থক্য দেখা দিয়েছে। তবে এখানে যেটা মূল প্রশ্ন, যে গৌরবময় বিপ্লব কতখানি গৌরবময়, এটাই কিন্তু এখানে মূল বিষয় বা মূল বিষয় দেখা। তা কতটা গৌরবময় ছিল এখানে, তো এখানে বলা হচ্ছে যে অনেক ঐতিহাসিক বলছেন যে না, এখানে খুব একটা পরিবর্তন এখানে আসেনি, নিছক একটি শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছিল। একজন রাজার পরিবর্তে আরেকজন রাজা এসে সিংহাসনে বসছেন, অর্থাৎ শাসনতান্ত্রিক ক্ষেত্রে একটা পরিবর্তন এখানে এসেছিল। একজন ক্যাথলিক রাজার পরিবর্তে একজন প্রোটেস্ট্যান্ট ধর্মী রাজা সেখানে এসে বসছে সিংহাসনে। ফলে শাসনতান্ত্রিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে এবং পরোক্ষভাবে এই রাজতন্ত্রের জয়ই সূচিত হচ্ছে, কারণ রাজা থাকছেন, পুরনো রাজাকে হটিয়ে নতুন রাজা এখানে আসছে। এই জন্য এখানে রাজতন্ত্র কিন্তু টিকে থাকছে। আরেক দল ঐতিহাসিক বলছেন যে ইংল্যান্ডের যে বুর্জুয়া যারা ছিলেন, যারা সুবিধাভোগী শ্রেণী, তারা এই হল্যান্ডের রাজা উইলিয়ামের সাথে ষড়যন্ত্র করে ইংল্যান্ডের রাজ ক্ষমতা দখল করেছিলেন। মানে তারা একটা ষড়যন্ত্রের কথা বলছেন, ইংল্যান্ডের সুবিধাভোগী মানুষের সাথে হল্যান্ডের রাজা উইলিয়ামের একটা ষড়যন্ত্রের কথা বলছেন। এখানে ঐতিহাসিক হ্যালাম বলছেন যে গৌরবময় বিপ্লবের ভিতর দিয়ে যে উদার নৈতিক শাসনতন্ত্র বা উদার নৈতিক যে শাসন নীতি, সেই নীতি কিন্তু ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হচ্ছে। লর্ড মেকলে বলে তিনি একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে ডিস ওয়াল্টার এবং ডি মল্টফোর্ড এনাদের সময়ে যে গণ ক্ষমতা ইংল্যান্ডের রাজনীতিতে দেখা দিয়েছিল, সেই ক্ষমতা রাজ ক্ষমতা দ্বারা বিনষ্ট হবে না সেই ক্ষমতা প্রসারিত হবে, সেই প্রশ্নটি এই 1688-তে এসে চূড়ান্তভাবে মীমাংসিত হয়। কি মীমাংসিত হচ্ছে না, গণক্ষমতা ধূলিসাৎ হবে না, গণক্ষমতা প্রসারিত হবে, পার্লামেন্টের ভিতর দিয়ে গণক্ষমতা প্রসারিত হবে। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে গৌরবময় বিপ্লবের মধ্যে কিন্তু উদার নৈতিক যে চরিত্র, সে চরিত্র কিন্তু ছিল, উদার নৈতিক শাসনতান্ত্রিক চরিত্র ছিল। তাই এই বিপ্লবকে আমরা
কখনোই রক্ষণশীল বলতে পারি না, আবার কখনোই অভিজাততান্ত্রিক বলতে পারি না। এই বিপ্লবের ভিতর দিয়ে ইংল্যান্ডে পরবর্তী সময়ে সংসদীয় পার্লামেন্টারি গণতন্ত্রের বিকাশ ঘটে এবং ক্যাবিনেট মন্ত্রিসভার আবির্ভাব ঘটে। তাহলে ইংল্যান্ডের ইতিহাসে একটা বিরাট পরিবর্তন। এই বিরাট পরিবর্তনের কারণে 1688 এই বিদ্রোহকে বলা হয় বিপ্লব। আর এই বিপ্লবটা যে এসেছিল কোনো রক্তপাতের ভিতর দিয়ে নয়, তাই একে বলা হয় গৌরবময় বিপ্লব। এখন এই যে সংক্ষিপ্ত আলোচনা, প্রথমে কিভাবে তার প্রেক্ষাপটটা কি, কোন প্ল্যাটফর্মে বিদ্রোহটা হচ্ছে, কিভাবে রাজার পরিবর্তন হচ্ছে, পার্লামেন্ট সেখানে কি আইনবিধি তৈরি করে রাজার ক্ষমতাকে নির্দিষ্ট করে দিচ্ছেন, তারপরে তার ফলাফল বা প্রতিক্রিয়াটা কি, প্রতিক্রিয়া বা ফলাফল ধর্মক্ষেত্রে কি পড়ছে, রাজনীতির ক্ষেত্রে কি পড়ছে, সমাজের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সাহিত্য সংস্কৃতি বিজ্ঞানের ক্ষেত্রে কি কি এর প্রভাব পড়ছে, এবং শেষে এর প্রকৃতিটা কি। বিভিন্ন ঐতিহাসিকরা এর ক্যারেক্টার বা এর চরিত্রটাকে কিভাবে নিরূপণ করেছেন। এটা কি অভিজাততান্ত্রিক বিদ্রোহ, না রক্ষণশীল বিদ্রোহ, না উদার নৈতিক গণতন্ত্রের জয়যাত্রা সূচিত হচ্ছে, এখানে কতটা বিপ্লব কতটা গৌরবময়, এটা নিয়ে যে প্রকৃতি, সেই প্রকৃতির অংশটি শেষে আলোচনা করতে হবে। এখন 10 নম্বরের এই প্রশ্ন 500 ওয়ার্ডে তোমাদেরকে লিখতে হবে। এই যে বক্তব্যগুলো বা যে পয়েন্টগুলোর উপর দিয়ে আমি আলোচনা করলাম, এইগুলির উপরে আলোচনা করে এই 500 ওয়ার্ডের যে নোটস, সেই নোটসটা আমি তোমাদের জন্য লিখেছি। খুব গুরুত্বপূর্ণ সোর্স এবং তথ্যবহুল একটি নোটস। তোমরা নোটসটাকে কালেক্ট করে তোমরা কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো যে এই নোটসের কোয়ালিটিটা কোন পর্যায়ের আছে, কত কলেজে হাইয়েস্ট নাম্বার পাবে এই নোটসে, এটা আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি আমার 16-17 বছরের টিউশন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এই নোটস কিন্তু কলেজে হাইয়েস্ট নাম্বার তুলবে। এই 10-এর মধ্যে মিনিমাম 8 থেকে 9 নাম্বার পাবে তোমরা এই নোটসের ভিতরে। তা যাই হোক, সেটা খাতা কলমেই দেখা যাবে এবং তোমরা পড়লেই বুঝতে পারবে নোটসটা কতটা গুণমানের সমৃদ্ধ। তা এখন আমরা সেই নোটসটা নিয়ে, এই 500 ওয়ার্ডের 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের নোটসটা নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC8, এবং এটা অনার্সের ক্ষেত্রে, পাশের বা জেনারেলের ক্ষেত্রে 6th সেমিস্টারে তোমরা যারা পড়ছো, তোমাদের DS B2 এই পেপারটির জন্য কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। প্রশ্নটি 1688 বিপ্লবকে বিপ্লব হিসেবে গণ্য করা হয় কেন, বা আসতে পারে 1688 খ্রিস্টাব্দের বিপ্লব কতটা গৌরবময়, বা আসতে পারে 1688 খ্রিস্টাব্দের বিপ্লবের সাফল্যের মূল্যায়ন করো। অনার্সের ক্ষেত্রে 4th সেমিস্টারদের জন্য 10 এবং 6th সেমিস্টার জেনারেলদের জন্য 20। উত্তরটি এইভাবে লিখবে: দ্বিতীয় চার্লসের মৃত্যুর পর দ্বিতীয় জেমস ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তিনি তার শাসনের শুরুতেই ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার জন্য এবং তাদের সরকারি চাকরির পদ উন্মুক্ত করার জন্য ইংল্যান্ডের সুপ্রতিষ্ঠিত বিধিগুলি ভাঙতে শুরু করেন। সবশেষে একটি ক্ষমা ঘোষণা বা ডিক্লারেশন অফ ইন্ডালজেন্স করে ধর্মযাজকদের ওই ঘোষণা প্রত্যেক গির্জায় পাঠ করে শোনাতে আদেশ দেন। ক্যান্টারবেরির আর্চ বিশপ সমেত 7 জন বিশপকে এই আদেশ ভাঙার রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত করা হয়, কিন্তু বিচারে তারাও ছাড়া পান। ইংল্যান্ডের জনমত খুবই বিক্ষুব্ধ হয়ে ওঠে। ইতিমধ্যে রাজমহিষীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে প্রজাদের ধৈর্যের সীমা ভেঙে যায়, কারণ ভবিষ্যতে দ্বিতীয় জেমসের পুত্রই সিংহাসনের দাবিদার হবেন এবং রোমান ক্যাথলিক ধর্ম পুনরায় পুনরুজ্জীবিত হয়ে উঠবে। পরের প্যারা দেখো, এই পরিপ্রেক্ষিতে 4 জন প্রধান জননায়ক প্রোটেস্ট্যান্ট অরেঞ্জ বংশের উইলিয়ামকে, মানে মেরির স্বামী, আসার জন্য এবং ইংল্যান্ডের সিংহাসনে বসার জন্য আমন্ত্রণ জানালেন। 1688 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর উইলিয়াম সসৈন্যে ইংল্যান্ডে অবতরণ করেন। ভীত হয়ে দ্বিতীয় জেমস ইংল্যান্ড ছেড়ে ফ্রান্সে পালিয়ে যান। পার্লামেন্ট তখন রাজপথ শূন্য হয়েছে বলে ঘোষণা করে উইলিয়াম ও মেরিকে যুগ্মভাবে ইংল্যান্ডের সিংহাসনে বসায়। পার্লামেন্ট তাদের সুপ্রতিষ্ঠিত অধিকারগুলি উল্লেখ করে এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের নীতি ঘোষণা করে এবং অধিকারের ঘোষণা ডিক্লারেশন অফ রাইটস জারি করে। এইভাবে রাষ্ট্রশাসনের ক্ষমতা কার হাতে নিবদ্ধ থাকা উচিত, রাজা না প্রজার, তার চূড়ান্ত মীমাংসা হয়ে যায়। প্রজার ক্ষমতার দ্বারা রাজক্ষমতা সীমায়িত, এই নীতি স্পষ্টভাবে ঘোষিত হয় এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের যাত্রা শুরু হয়। কিন্তু এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য দেশের মধ্যে কোনো রক্তপাত ঘটেনি, এই জন্য এটিকে রক্তপাতহীন ও গৌরবময় বিপ্লব বলা হয়। পরের প্যারা দেখো, গৌরবময় বিপ্লবের ফলাফল, মানে এটা ফলাফল নিয়ে আলোচনা হবে। ফলাফল বা প্রতিক্রিয়া সম্বন্ধে ঐতিহাসিকরা যেমন একমত হননি, তেমনি এই বিপ্লবের প্রকৃতি সম্বন্ধেও তারা ভিন্ন মত পোষণ করেন। এই ভিন্ন মতের কারণ হলো এই বিপ্লবের ফলাফল সম্বন্ধে ব্যাখ্যার পার্থক্য। 1688 খ্রিস্টাব্দের বিপ্লবে যেসব পরিবর্তন এনেছিল সেগুলি হলো, প্রথমত এই বিপ্লব ক্যাথলিক মনোভাবাপন্ন রাজার বদলে একজন প্রোটেস্ট্যান্ট ধর্মী ব্যক্তিকে ইংল্যান্ডের সিংহাসনে বসায়, যার ইংল্যান্ডের সিংহাসনে কোনো দাবি ছিল না। তিনি বিনা সংঘর্ষে এই সিংহাসন লাভ করেন এবং তার দাবি ইংল্যান্ডের পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত হয়। অন্যদিকে দ্বিতীয় জেমস উত্তরাধিকার সূত্রে ইংল্যান্ডের সিংহাসন লাভ করেছিলেন। তার এই অধিকার পার্লামেন্ট নাকচ করে দেয় এবং পার্লামেন্টই সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে প্রমাণ করে। পার্লামেন্টের এই কাজটি প্রমাণ করে যে ইংল্যান্ডের সিংহাসনে
কে বসবে তা নির্ধারণ করবে জনসাধারণের প্রতিনিধিদের গঠিত পার্লামেন্ট। ঈশ্বর দত্ত ক্ষমতার বলে রাজা দেশ শাসন করেন না। 1688 খ্রিস্টাব্দের বিপ্লব এদিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ। এই বিপ্লব প্রাচীন প্রথাকে বিনষ্ট করে এক নতুন প্রথা চালু করে, যার ঐতিহাসিক মূল্য যথেষ্ট। পরের প্যারা দেখো, ধর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে। 1688 বিপ্লব ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন আনে। এতদিন পর্যন্ত স্টুয়ার্ট রাজারা যে ধর্ম সহিষ্ণুতার নীতি অনুসরণ করতে সচেষ্ট ছিলেন, তার অবসান ঘটে। 1689 খ্রিস্টাব্দে টলারেশন অ্যাক্ট ইংল্যান্ডের ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। এই আইন অনুযায়ী প্রোটেস্ট্যান্টদের নিজ নিজ অভিরুচি ও বিবেক অনুযায়ী ধর্মাচরণের অনুমতি দেওয়া হয়, তবে ক্যাথলিকদের ধর্মাচরণের কোনো অন্তরায় দূর করা হয়নি। তাদের সরকারি চাকরি পাওয়ার অধিকার রইল না এবং তারা পার্লামেন্টের ভোট দিতেও পারত না। কিছু সংখ্যক ঐতিহাসিক অবশ্য মনে করেন 1688 বিপ্লব ইংল্যান্ডের ধর্মীয় ব্যবস্থার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রথমত, ইংল্যান্ডের চার্চের বাইরে যেসব ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিরা বসবাস করতেন, তাদের ধর্মীয় মতামতের ক্ষেত্রে অন্ধকার নেমে আসে। দ্বিতীয়ত, ইংল্যান্ডের চার্চ ও রাষ্ট্রের মধ্যে যে নিবিড় সম্পর্ক ছিল তা দুর্বল হয়ে পড়ে। টলারেশন অ্যাক্ট এক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করে। তৃতীয়ত, সাংবিধানিক ক্ষেত্রে 1688 খ্রিস্টাব্দের বিপ্লব বিরাট পরিবর্তন ঘটায়। এই বিপ্লবের ফলে ইংল্যান্ডের স্বেচ্ছাতন্ত্রের পরাজয় ঘটে এবং রাজ্য শাসন ব্যাপারে পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে একমাত্র তৃতীয় জর্জ ছাড়া আর কোনো রাজা পার্লামেন্টকে অগ্রাহ্য করে নিজ ক্ষমতা জাহির করতে চেষ্টা করেননি। ইংল্যান্ডের শাসন সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে, রাজা রাজত্ব করেন আর পার্লামেন্ট দেশ শাসন করেন। শাসন ব্যাপারে এই প্রথাটা 1688 খ্রিস্টাব্দের বিপ্লবের ফলেই সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। সমগ্র স্টুয়ার্ট যুগে রাজা বনাম পার্লামেন্টের ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্ব চলছিল, তার পরিসমাপ্তি ঘটিয়ে একটি সীমাবদ্ধ বা সাংবিধানিক রাজতন্ত্র স্থাপিত হয়। দ্বিতীয় জেমস এক স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র স্থাপন করতে উদ্যোগী হয়েছিলেন, কিন্তু 1688 খ্রিস্টাব্দের বিপ্লব সেই উদ্যোগ একেবারে বন্ধ করে দেয়। তৃতীয় উইলিয়ামের নতুন রাজত্বের শুরুতেই এই শাসনতান্ত্রিক চুক্তি আইনের অধিকারে বিধিবদ্ধ হয়। এই আইনের নাম বিল অফ রাইটস বা অধিকারের বিধি। ম্যাগনা কার্টা বা অধিকারের আবেদনের পিটিশন অফ রাইটসের মতো অধিকারের বিধি বিল অফ রাইটস ইংল্যান্ডের নিয়মতন্ত্রের অন্যতম ভিত্তি বলে বিবেচিত হয়। পরের প্যারা দেখো, অধিকারের বিধিতে ইংল্যান্ডের জনগণের প্রাচীন অধিকারগুলি পুনরাবৃত্তি এবং রাজার ক্ষমতা সুস্পষ্টভাবে নির্দেশ করা হয়। এছাড়া রাজশক্তিকে সংযত রাখার জন্য মিউটিনি আইন এবং টলারেশন আইন বিধিবদ্ধ করা হয়। 1688 খ্রিস্টাব্দের বিপ্লব ইংল্যান্ডের সিংহাসনে শুধুমাত্র একটি নতুন রাজতন্ত্রই নয়, নতুন সংবিধানেরও আনয়ন ঘটিয়েছিল। 1688 খ্রিস্টাব্দের বিপ্লব রাজা ও রাজতন্ত্রের পরিবর্তন ঘটায়। অনেক ঐতিহাসিক মনে করেন যে 1688 খ্রিস্টাব্দের বিপ্লবের ফলে ইংল্যান্ডের রাজনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে, তার ফলশ্রুতি হিসেবে ইংল্যান্ডের ক্যাবিনেট মন্ত্রিসভা ও দলগত শাসনতন্ত্রের সূচনা হয়। 1688 খ্রিস্টাব্দের বিপ্লবের ফল ইংল্যান্ডের বৈদেশিক নীতির উপর অনুভূত হয়েছিল। দ্বিতীয় জেমস তার পূর্ববর্তী রাজা দ্বিতীয় চার্লস ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুইয়ের অনুগত ছিলেন এবং এই কারণে বৈদেশিক নীতি নির্ধারণে সবসময়ই তাদের লুইয়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। লুইয়ের কাছ থেকে আর্থিক সাহায্য লাভই এই আনুগত্যের প্রধান কারণ ছিল। কিন্তু বিপ্লবের পর উইলিয়াম ইংল্যান্ডের রাজা হন। তিনি ইউরোপের রাজনীতির ক্ষেত্রে চতুর্দশ লুইয়ের অন্যতম প্রধান শত্রু ছিলেন। এই কারণে বিপ্লবের সঙ্গে সঙ্গে ফ্রান্সের প্রতি ইংল্যান্ডের আনুগত্যের যুগের অবসান হয়ে দুই দেশের মধ্যে শত্রুতার বা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। 1688 খ্রিস্টাব্দের বিপ্লবের ফলে আর্থসামাজিক ক্ষেত্র কিছুটা পরিবর্তন ঘটে। যারা বিত্তবান ছিল তাদের অবস্থার উন্নতি হয়। পুরনো ধাঁচের একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হতে থাকে। কিছুদিনের মধ্যে বিধিনিষেধ ছাড়াই বাণিজ্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে ইংল্যান্ডে বেশ কয়েকটি বন্দরের শ্রীবৃদ্ধি ঘটে। 1688 খ্রিস্টাব্দের বিপ্লব সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন ঘটায়। সুইফট, অ্যাডিসন, স্টিল ডেপো প্রভৃতির নাম করা সাহিত্যিকদের রচনায় এটা ফুটে উঠেছে। 1688 খ্রিস্টাব্দের পরে বিজ্ঞানের ক্ষেত্রেও উন্নতি পরিলক্ষিত হয়। অতএব বলা যায় যে 1688 বিপ্লব ইংল্যান্ডের ইতিহাসে বহুমুখী পরিবর্তন ঘটায়। এরপরে শেষ প্যারা, যেখানে প্রকৃতির উপরে আলোচনা করা হবে। দেখো, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের প্রকৃতি কি ছিল সেটি নিয়ে শেষ প্যারা। গৌরবময় বিপ্লবের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে বিস্তর মতপার্থক্য রয়েছে। বিপ্লব কতটা গৌরবময় এবং কতটা বিপ্লবাত্মক, এই নিয়ে মতভেদ। অনেকে মন্তব্য করেন যে রক্তপাতহীন বিপ্লব রূপে যাকে চিহ্নিত করা হয়েছে তা নিছক শাসনতান্ত্রিক পরিবর্তনের একটি ঘটনা মাত্র। একজন রাজার পরিবর্তে সিংহাসনে আরেকজন রাজার আরোহণ অভ্যন্তরীণ ধর্মবিরোধের ফলরূপেও একে গণ্য করা যেতে পারে। ক্যাথলিক ধর্মের উপর প্রোটেস্ট্যান্ট ধর্মের জয় সূচিত হয়েছিল মাত্র। তাছাড়া পরিবর্তনের মধ্যে পরোক্ষভাবে রাজতন্ত্রের জয় সূচিত হয়। কিছু সংখ্যক ঐতিহাসিক মনে করেন যে 1688 বিপ্লবের তৎকালীন ইংল্যান্ডের সুবিধাভোগী শ্রেণীর ক্ষমতালোভী গোষ্ঠী, যারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তৃতীয় উইলিয়ামের সঙ্গে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে। 1688 বিপ্লব ইংল্যান্ডের ইতিহাসে যুগ সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। দ্বিতীয় জেমসের সিংহাসন ত্যাগ ও পলায়ন স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের অবসান ঘটেছিল বলে অনেকে মনে করেন। সম্মিলিত প্রজাশক্তির কাছে রাজশক্তি হার মানে। প্রসিদ্ধ ঐতিহাসিক হেলাম এর সম্পর্কে বলেছেন, এই বিপ্লবের দ্বারা আধুনিক যুগের ভাষায় যাকে বলা হয় উদার নৈতিক বা শাসনতান্ত্রিক নীতি
তারই জয় সূচিত হয় স্বৈরতন্ত্রের উপর। এই বিপ্লবের গুরুত্ব ফলাফল বর্ণনায় লর্ড মেকলে বলেছেন, ফিজ ওয়াল্টার এবং ডি মল্টফোর্ডের সময়ে যে গণক্ষমতায় ইংল্যান্ডের রাজনীতিতে দেখতে পাওয়া গেছে তা রাজ ক্ষমতার দ্বারা বিনষ্ট হবে না মুক্তভাবে সম্প্রসারিত হবে, তা আধিপত্য স্থাপন করবে, এই বৃহৎ প্রশ্নটি মীমাংসা করে দেয়। বিপ্লবের মধ্যে উদারনৈতিক চরিত্র যথেষ্ট ছিল, তাই বিপ্লবকে কেবলমাত্র রক্ষণশীল ও অভিজাততান্ত্রিক বলা চলে না। আইন যে রাজার উপরে সুপ্রতিষ্ঠিত হয়, পার্লামেন্ট যে দেশ ও জাতির ভাগ্য নিয়ন্তা, তাও প্রমাণিত হয়। এর পরবর্তী সময় থেকেই পার্লামেন্টীয় গণতান্ত্রিক বা গণতন্ত্র ব্যবস্থার উদ্ভব ও বিকাশ ঘটতে থাকে। তো এই ছিল ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের উপরে যে 10 নম্বর বা 20 নম্বরের পাশে 6 সেমিস্টারের জন্য এই নোটসটি, এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকির অন্যান্য পেপারের যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখনও আমি ভিডিও ক্লাস দিইনি, সেগুলো আগামীতে নিয়ে আসবো তোমাদের সামনে, তার ব্যাখ্যা সহ তার উত্তরগুলি। তাই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে, মতামত নিচে কমেন্ট সেকশনে জানাবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।